অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের মধ্যেকার এই গ্রুপের চতুর্থ ম্যাচটা একেবারে রেকর্ডের পর রেকর্ড হয়ে গেছে। মানে অস্ট্রেলিয়ার ওই জায়গায় আর কি 351 রান কনসিড করে দেওয়ার পর কেউ ভাবেও নি যে এই ম্যাচটা তারা চেস করে জিতে যাবে। যে অস্ট্রেলিয়া টিমের বর্তমান কন্ডিশনটা খুব একটা ভালো নেই, তাদের মানে পূর্ণ শক্তির টিম এক প্রকার নেই, সেটা তো বলাই চলে। তারপরেও এই অস্ট্রেলিয়া যে অস্ট্রেলিয়াই আইসিসি টুর্নামেন্টে যে তারা অন্যতম হট ফেভারিট, তারা আর কি যে অবস্থায় যে কন্ডিশনেই থাকুক না কেন সেটা তারা আরও একবার প্রুফ করে দিল। যে কারণে ইংল্যান্ড 351 রান করে দেওয়ার পর মানে যেখানে তখন মনেই হচ্ছিল ইংল্যান্ড টিমের গোটা বডি ল্যাঙ্গুয়েজ দেখে যে তারা প্রায় ম্যাচটা জিতেই গেছে, পার্টিকুলারলি ওই প্রথম পাওয়ার প্লের মধ্যে মাত্র 27 রানের মধ্যে যখন অস্ট্রেলিয়ার দুইটা উইকেট চলে গেল, তারপরে ইংল্যান্ডের বোলার আর ফিল্ডাররা একটু গা ছাড়া মনোভাবই দিয়ে দিয়েছিলেন ঠিকই, তখন মনেই হচ্ছিল যে ম্যাচটা তারা প্রায় পকেটে পুরেই ফেলেছে। কিন্তু তারপর অস্ট্রেলিয়ার ওই জায়গায় একটা 95 রানের পার্টনারশিপ যখন গড়ে উঠলো, তখন আবার কিছুটা চিন্তার ভাঁজ দেখা গেল। তারপর ওই অল্প রানের মধ্যেই মাত্র 14 রানের মধ্যেই যখন আবার দুইটা উইকেট চলে গেল, তখন আবার ওই জায়গায় মনে হচ্ছিল ইংল্যান্ড বোলাররা একেবারে পুরোপুরি নিশ্চিত হয়ে গেছে তারা ম্যাচটা জিতে যাবেই যাবে। কিন্তু ওই জায়গায় সব হিসাব নিকাশ তাদের ওলট পালট করে দিল জশ ইংলিশ আর ওই অ্যালেক্স ক্যারির মধ্যেকার ওই ঐতিহাসিক 146 রানের পার্টনারশিপটা। ওই পার্টনারশিপটা তো সবচেয়ে বড় আর কি দাবিদার এই ইংল্যান্ডের ম্যাচ হারার অন্যতম বড় কারণ হিসেবে। কিন্তু তারপর আমি মনে করি তার আগে পরে ইংল্যান্ড আরও বেশ কিছু ভুল করেছিল, যে কারণে আর কি ইংল্যান্ডকে এই এত রান করার পরেও মানে শেষ পর্যন্ত ম্যাচটা হেরে যেতে হলো। ঠিক কোন কোন কারণে ইংল্যান্ড এই ম্যাচটা হারলো এত রান করার পরেও, চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিসকাস করা যাক। ইংল্যান্ডের কিন্তু ইনিংসের শুরুটা খুব একটা খারাপ হয়নি, মানে খুব ভালো হয়েছে সেটাও বলবো না, কারণ ওই ফিল সল্ট প্রথম ওভারে একটা 4 আর একটা ছক্কা মেরে কিন্তু শুরু করেছিলেন। কিন্তু তারপরেই ওই ফিল সল্টকে একটা দুরন্ত ক্যাচে ফিরিয়ে দিয়েছিলেন ওই জায়গায় অ্যালেক্স ক্যারি। মানে তিনি একজন ফিল্ডার হয়েও যে কত অসাধারণ ফিল্ডিং করতে পারেন সেটা এই দিন তিনি তার জানান দিলেন। তিনটা তিনি গুরুত্বপূর্ণ ক্যাচ ধরেছেন, তার মধ্যে দুইটাই ছিল একেবারে মানে মাইন্ড ব্লোয়িং ক্যাচ। কিন্তু তারপর ওই জায়গায় ইংল্যান্ড ওই 43 রানের মধ্যেই দুইটা উইকেট হারিয়ে ফেলেছিল প্রথম পাওয়ার প্লের মধ্যেই। তারপরও তারা ফার্স্ট পাওয়ার প্লেতে ওই জায়গায় তুলে ফেলেছিল 2 উইকেটে 73। কিন্তু এরপর ওই যে মানে জো রুট আর ওই বেন ডাকেটের মধ্যে যে পার্টনারশিপটা গড়ে উঠলো 158 রানের, ওটার হাত ধরেই তো ইংল্যান্ড ওই জায়গায় 20 ওভার শেষে তারা পৌঁছে যায় 132-এ, 30 ওভার শেষে তারা পৌঁছে যায় 200-তে। ওই 30 ওভার পর্যন্ত ওই স্টিভ স্মিথকে বা অস্ট্রেলিয়ার অন্যান্য বোলার বা ফিল্ডারদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছিল যে তারা কোনো উত্তরই খুঁজে পাচ্ছেন না, তারা কোনো রকম খেই খুঁজে পাচ্ছেন না এই পার্টনারশিপটাকে একটা জবাব দেওয়ার জন্য। কিন্তু ওই জায়গায় অস্ট্রেলিয়ার অ্যাডাম জ্যাম্পা যখন এসে ওই পার্টনারশিপটাকে ভাঙন ধরান, ওই জো রুটকে যখন আর কি প্যাভিলিয়নে ফেরত পাঠান, তখন আর কি মনে হচ্ছিল যে হয়তো বা অস্ট্রেলিয়া কিছুটা হলেও ম্যাচে কামব্যাক করেছে। কিন্তু তারপরও তারা যে পরিমাণ রানটা তুলে ফেলেছে, যে অ্যাক্সেলারেশনটা তারা করে ফেলেছে, তারপর হয়তো ইংল্যান্ডেই এখান থেকে ম্যাচটা অনায়াসেই জিতে যাবে। আমি বলবো ওই আউটটার জন্য জো রুট নিজেই কিছুটা ভুল করেছেন, যদিও তিনি আর কি রিভিউ নিয়েছিলেন, দেখা গেল ওইটা আম্পায়ার্স বলে তিনি আউট হয়েছেন। তো ডেফিনেটলি ওই জায়গায় তিনি কিছুটা নিজেকে, এখন ম্যাচ যেহেতু হেরে গেছে ইংল্যান্ড, নিজেকে কিছুটা ব্লেম করতেই পারেন। কারণ অ্যাডাম জ্যাম্পার ওই অলমোস্ট ইয়র্কার লেন্থের ডেলিভারিটা কিন্তু মোটেই স্লক সুইপ করার মতো বল ছিল না। তো যাই হোক, জো রুট ওটাকে আর কি মিসরিড করে স্লক সুইপ করতে গিয়ে লাইন মিস করে তিনি ওই জায়গায় সোজা প্যাডে গিয়ে আঘাত খেলেন, যার ফলে ওই পাকিস্তানের আম্পায়ার আহসান রাজা ওই জায়গায় আঙ্গুল তুলে দিলেন। তো যার ফলে ওই দেখা গেল আম্পায়ার্স কলেই তিনি আউট হয়ে গেলেন। যদিও তার আগে একটা নিজের ব্যক্তিগতভাবে দুর্দান্ত ইনিংস খেলেছেন, বড় পার্টনারশিপও গড়ে দিয়ে গেছেন, তারপরেও তো আর কি দেখা গেল ওই 351 রানটাও গুড এনাফ ছিল না দিন শেষে। তো যাই হোক, এই পার্টনারশিপটা যদি আরেকটু বড় হতো তাহলে ইংল্যান্ড তাদের স্কোরটাকে আরও 20টা বা 25টা রান বেশি করতেই পারতো। আর এরপর হ্যারি ব্রুককে যখন ওই দুর্দান্ত একটা ক্যাচে ফিরিয়ে দিলেন ওই অ্যালেক্স ক্যারি ওই পয়েন্ট জোনে ফিল্ডিং করে, মানে ওই ক্যাচটাও আমি বলবো অন্যতম টার্নিং পয়েন্টের একটা দাবিদার ছিল, ঠিক ওই ফিল সল্টের ক্যাচটার মতো। কারণ আমরা জানি হ্যারি ব্রুক ঠিক কীরকম বিধ্বংসী ব্যাটার, আর তিনি ওই মানে ইনিংসের শেষের দিকে গিয়ে কিংবা মানে যে কোনো পজিশন থেকে কীরকম আর কি নেক্সট গিয়ারে আর কি শিফট করে ব্যাটিং করতে পারেন, মানে প্রতিপক্ষের থেকে ম্যাচ ছিনিয়ে নেওয়ার জন্য তিনি একাই যথেষ্ট। সেই ডেঞ্জারাস হ্যারি ব্রুককে যখন মাত্র 3 রানে ফেরালেন অ্যাডাম জ্যাম্পা, আর তার জন্য ডেফিনেটলি ক্রেডিট প্রাপ্য ওই দুরন্ত ক্যাচ নেওয়া ওই অ্যালেক্স ক্যারি। তো ওটাও ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হওয়ার বা আর কি ম্যাচটা ঘুরে যাওয়ার অনেক বড় একটা দাবিদার ছিল। কিন্তু এরপর ওই জস বাটলার আর উইকেটে পুরোপুরি সেট হয়ে যাওয়া বেন ডাকেটের মধ্যে যখন 61 রানের পার্টনারশিপটা গড়ে উঠলো ওই 5th উইকেটে, এই পার্টনারশিপটা যখন মানে যেভাবে এগোচ্ছিল, মানে তখন মনে হচ্ছিল যেন মানে ম্যাচ পুরোপুরি ইংল্যান্ড আবার নিজেদের গ্রিপে নিয়ে নিয়েছে, যেটুকু আর কি রাশটা আলগা হয়ে গেছিল। আর তার মাঝে বেন ডাকেট নিজের সেঞ্চুরিটাও কমপ্লিট করে নিয়েছিলেন। তুলনামূলকভাবে জস বাটলারকে কিছুটা নড়বড়ে লাগছিল, মনে হচ্ছিল যেন তিনি কিছুটা আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন। তারপর তিনি ওই জায়গায় অস্ট্রেলিয়ার তুলনামূলক একটু কম দক্ষ বোলার ম্যাক্সওয়েলকে তিনি একটা 4 আর একটা ছক্কাও মেরে দিয়েছিলেন 41 নম্বর ওভারে গিয়ে। কিন্তু ওই ওভারের একদম লাস্ট ডেলিভারিতে যখন ওই মানে নিজের উইকেটটা ছুড়ে দিয়ে এলেন জস বাটলার একটা সুইপ করতে গিয়ে, তো ওই মিড উইকেটে তার ক্যাচটা নিয়েছিলেন নাথান এলিস। ওই জায়গায় আর কি তাদের ওই 61 রানের পার্টনারশিপটা ভেঙে গেল। ওইটা আর কি বলবো মানে ইংল্যান্ডের জন্য বেশ বড় একটা কিন্তু ড্রব্যাক বা সেটব্যাক ছিল, কারণ তখনও হাতে কিন্তু 9টা ওভার বাকি ছিল, 54 বলের খেলা বাকি ছিল। তো ওই জায়গায় 280 রানে ইংল্যান্ড 5 উইকেট হারিয়ে মানে ওই জায়গায় আমি বলবো মানে ম্যাচ তখন কিছুটা বেশ ইংল্যান্ড আলগাই করে ফেলেছিল, অস্ট্রেলিয়ার দিকে কিছুটা মোমেন্টাম শিফট হয়ে গেছিল।
তো এরপর আর কি বলতে গেলে ইংল্যান্ড তাদের মানে ইনিংসের শেষের দিকে গিয়ে যেরকমভাবে ফ্লারিশ করার কথা ছিল, যেরকমভাবে নেক্সট গিয়ারে ব্যাটিং করার কথা ছিল ওই লিয়াম লিভিংস্টোন কিংবা তার পরের দিকের ব্যাটারদের, সেই কাজটা কিন্তু তারা ওই জায়গায় মোটা দাগে করতে এক প্রকার ব্যর্থ হয়েছে, কারণ সেইভাবে বড় কোনো পার্টনারশিপ তারা গড়ে তুলতে পারেনি। তো ওই জায়গায় বাটলার আউট হয়ে যাওয়ার পর লাস্ট 9 ওভারে ইংল্যান্ড তুলতে পেরেছে মাত্র 71 রান, মানে যেটা ইংল্যান্ডের এই ব্যাটিং লাইন আপের থেকে কখনোই প্রত্যাশিত ছিল না। ওই জায়গায় আরও আমি মনে করি 20 থেকে 25টা রান তাদের বেশি করা ডেফিনেটলি উচিত ছিলই ছিল। যখন ক্রিজে পুরোপুরি সেট হয়ে যাওয়া বেন ডাকেটের মতো একজন ব্যাটার 48 নম্বর ওভার অব্দি ব্যাটিং করে গেছেন। কিন্তু যাই হোক, তারপরেও তো ইংল্যান্ড ওই 351 রানের একটা হিউজ টোটাল তুলেছিল, মানে যে রানটা চেস করে এর আগে অতীতে কোনো আইসিসি মানে মেন্স ওডিআই টুর্নামেন্টে জেতার রেকর্ড মানে কোনো দলেরই ছিল না। মানে কেই বা জানতো যে অস্ট্রেলিয়া এই রেকর্ডটা এই ম্যাচেই করে ফেলবে, কিন্তু তারপরে অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুটাও কিন্তু একেবারে ভালো হয়নি ওই ইংল্যান্ডের মতোই। তারা ওই জায়গায় মাত্র 27 রানের মধ্যেই দুইটা উইকেট হারিয়ে ফেলে, তাও সেটা কাদের উইকেট, ট্রাভিস হেড আর স্টিভ স্মিথ, মানে যারা এই ব্যাটিং লাইন আপের একেবারে নিউক্লিয়াস বলা চলে, তাদের উইকেটটাই ওই জায়গায় অস্ট্রেলিয়া হারিয়ে ফেলে, প্রবল চাপের মধ্যে পড়ে যায়। তো এরপর তো অস্ট্রেলিয়ার পক্ষে বাজি ধরার মতো লোক সেরকমভাবে থাকবেই না, এরকমটাই তো বলা চলে। কিন্তু তারপরে ওই থার্ড উইকেটে লাবুশাইন আর ওই জায়গায় ম্যাথিউ শর্টের মধ্যে একটা 95 রানের জুটি গড়ে ওঠে। এই পার্টনারশিপটাই বলতে গেলে মূলত অস্ট্রেলিয়াকে ওই ম্যাচ আবার প্রবলভাবে কামব্যাক করেছিল, যেটার জন্য আর কি ইংল্যান্ড এই ম্যাচ থেকে আরও কিছুটা আর কি ছিটকে গেছিল বলা চলে। কিন্তু এই পার্টনারশিপটাকে যখন ওই জায়গায় ভাঙন ধরেন আদিল রশিদ, হ্যাঁ আদিল রশিদের কথাটা বলতে হবে। আদিল রশিদ কিন্তু মানে তিনি নিজের সর্বোচ্চ এফোর্টটা দিয়ে চেষ্টা করে গেছেন, মানে তিনি ওই জায়গায় চেষ্টার কোনো রকম ত্রুটি করছিলেন না, মানে ওই মানে কন্টিনিউয়াসলি আর কি ব্যাটারদের ফাঁদে ফেলে যাওয়ার চেষ্টা করছিলেন। তার ওই একমাত্র ফাঁদে পা দিয়েছিলেন এই মার্নাস লাবুশান, তার ওই একটা জুসি ডেলিভারিতে একটা আর কি কাইন্ড অফ ড্রাইভ তিনি করতে গেছিলেন, তো যার ফলে শর্ট কভারে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেছিলেন। এরপরও আর কি মানে আদিল রশিদ নিজের দিক থেকে অনেক আর কি চান্স ক্রিয়েট করার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যাটাররা মানে এরপরে তো আর কি মেনলি খেলেছিলেন অ্যালেক্স ক্যারিয়ার, জশ ইংলিশ, তারা কেউই ওই আদিল রশিদের পাতা ফাঁদে পা দেয়নি। একেবারে নিখুঁত ব্যাটিং তারা করে গেছেন ওই জায়গায়, কোনো রকম চান্স তারা ওই ইংল্যান্ডের ফিল্ডার বা বোলারদের দেননি। কিন্তু ইংল্যান্ডের ম্যাচ হারার জন্য এই জায়গায় সবচেয়ে বেশি দায়ী বলে আমি মনে করি তাদের ওই পেস বোলিং ইউনিট, ওই ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার আর মার্ক উড, এই তিনজনেরই আর কি বোলিং ইকোনমি রেট ছিল একজনের 7+, একজনের 8+, একজনের 9+। তাহলে স্কোর কার্ডে যতই 351 রান থাকুক না কেন, এইরকম 7, 8 বা 9 হারে যদি ইকোনমিতে আপনি রান বিলিয়ে থাকেন আপনার দলের 3 স্ট্রাইক পেস বোলার, তাহলে তো সেই জায়গায় আপনার ম্যাচ হারাটা এক প্রকার কনফার্ম। ঠিক সেটাই হয়েছে দিন শেষে। আর তার উপর গোদের উপর বিষ ফোড়ার মতো এই অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেটে ইংলিশ আর ওই অ্যালেক্স ক্যারি যে পার্টনারশিপটা গড়ে তুললেন 146 রানের, ওটাই তো বলতে গেলে ইংল্যান্ডকে পুরোপুরি কার্যত ম্যাচ থেকে এক প্রকার ছিটকে দিয়েছে। ওই জায়গায় তাদের পার্টনারশিপের সৌজন্যেই মানে অস্ট্রেলিয়া তাদের স্কোরটাকে নিয়ে গেল প্রায় 300-র কাছাকাছি। এরপর অ্যালেক্স ক্যারির উইকেটটা তুলেছিলেন ঠিকই ব্রাইডন কার্স, কিন্তু সেটা আর কি গুড এনাফ ছিল না। তখনও কিন্তু আমি মনে করি ইংল্যান্ডের জয়ের একটা বেশ ভালো একটা চান্স ছিল, কারণ তখনও 50 বলে 70 রান বাকি ছিল, হাতে আর 5টা উইকেট ছিল। আমি মনে করি ওই জায়গায় আর ঠিক পরের 2 ওভারের মধ্যেই যদি আরও 1টা বা 2টা উইকেট তুলে নিতে পারতো, পার্টিকুলারলি ম্যাক্সওয়েল কিংবা ক্রিজে পুরোপুরি সেট হয়ে যাওয়া জশ ইংলিশের মধ্যে একটা উইকেটও যদি তুলে নিতে পারতো না ইংল্যান্ড, তাহলে কিন্তু ম্যাচের মোড়টাই হয়তো বা ঘুরে যেতে পারতো। কিন্তু সেই কাজটা করতে পুরোপুরি ব্যর্থ হলো ইংল্যান্ডের ওই 3 পেস বোলার। আর আদিল রশিদের তো ওই জায়গায় ওভার প্রায় অলমোস্ট খতমই হয়ে গেছিল। তো সেই জায়গায় আর কি বলতে গেলে ওই লাস্ট উইকেটে 36 বলে 74 রানের অপরাজিত পার্টনারশিপ করে ওই মানে আর কি ম্যাচটা জেতাতে অস্ট্রেলিয়াকে ওই জায়গায় কোনো রকম ভুল করেননি অভিজ্ঞ ম্যাক্সওয়েল আর দুর্দান্ত টাচে থাকা জশ ইংলিশ। তো মূলত মানে ইংল্যান্ডের ম্যাচ হারার জন্য এই কারণগুলোকেই আমার দায়ী বলে মনে হয়, যে কারণে 351টা রান করে ফেলা সত্ত্বেও এইরকম রেকর্ড পরিমাণ রান চেস করে অস্ট্রেলিয়া তুলনামূলক দুর্বল টিম নিয়ে হলেও এইরকম একটা ডমিনেটিং ভিক্টরি পেল, তাও কিনা 15টা বল হাতে রেখে। ভাবতে পারেন 351 রান চেস করলো তারা হাতে 15টা বল রেখে 5 উইকেটের ব্যবধানে। তো আপনারাও কি আমার মতোই মনে করেন? ঠিক এই কারণগুলোর জন্যই ইংল্যান্ড প্রথমে ব্যাটিং করে একটা হিউজ টোটাল তোলা সত্ত্বেও এরকম রেকর্ড পরিমাণ রান চেস করে অস্ট্রেলিয়া এই ম্যাচটা জিতে নিল 15টা বল হাতে রেখেই। কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?